হ্যালো, আব্দুল আলিম ভাই। আলিম ভাই, আমি শুরু করি। জি, দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আমাদের বাজেটের চ্যালেঞ্জ, পাশাপাশি সামাজিক সুরক্ষা বিভাগকে প্রধান প্রাধান্য দিয়ে 1,44,000 কোটি টাকা সরকার ব্যয় করতে করতে যাচ্ছেন। এবং দ্বিতীয় শিক্ষা খাত, শিক্ষাকে প্রায়োরিটি দিচ্ছেন, সামাজিক সুরক্ষা। বাজেটের চ্যালেঞ্জ কি রয়েছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে করতে পারে। পাশাপাশি দ্বিতীয় দফায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই দ্বিতীয় দফার মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। এই দুটো বিষয়কে অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, আপনাকে সালাম জানাচ্ছি। আপনি বাজেটের চ্যালেঞ্জটা কিভাবে দেখছেন এবং চ্যালেঞ্জ সরকার কিভাবে মোকাবেলা করতে পারে, অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার? বাজেট খুব বড় আকারের, সবচেয়ে বড় আকারের বাংলাদেশের। স্যার, আপনি আমাকে এটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? স্যার, আপনাকে আমি আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি স্যার। বাজেটে সর্বোচ্চ বাজেট সামাজিক সুরক্ষা 1,44,000 কোটি টাকা। দ্বিতীয় হলো শিক্ষা, শিক্ষা চ্যালেঞ্জ রয়েছে এবং সামাজিক সুরক্ষা। পাশাপাশি আমাদের মধ্যপ্রাচ্য যুদ্ধ চলছে, দ্বিতীয় দফায় মধ্যপ্রাচ্য শ্রম বাজার যুগের মধ্যে পড়ে যাবে। অ্যাডভোকেট বদ্র স্যার, বাজেটের চ্যালেঞ্জ কি কি আছে এবং মধ্যপ্রাচ্যের এই দ্বিতীয় দফার যুদ্ধ, এই সেক্ষেত্রে বিশ্ববাজারের জ্বালানি তেলের উপরে কি নেতিবাচক প্রভাব? অলরেডি ব্যারেলের তেলের দাম বেড়ে গেছে 6 থেকে 7 ডলার। অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, এই বিষয়ে আপনার বক্তব্য উপস্থান করুন। আমাদের যে বাজেট, বর্তমান বছরের বাজেট, এটা স্যার, আকারে অনেক আমি বড়। আপনাকে স্যার এবং সালাম জানাচ্ছি। স্যার, আমাদের বাজেটের চ্যালেঞ্জ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই দুটো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? আপনি স্যার, বলেন, আপনি আমি মিউটে শুনতে আছেন, পাচ্ছি। মিউটটা ক্লিয়ার করে নিন স্যার। স্যার, এবার এবার আমি আপনাকে দেখতে পাচ্ছি স্যার, অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার এবং ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনাকে সালাম জানাচ্ছি। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ সামাজিক সুরক্ষা, দ্বিতীয় হলো শিক্ষা খাত। সরকারের কাছে ঘাটতিও আছে 2 লক্ষ কোটি টাকা। অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, এই বাজেটে ঘাটতি সরকার পূরণ করার জন্য কি পদক্ষেপ নিতে পারে এবং সামাজিক সুরক্ষাকে প্রায়োরিটি দিচ্ছেন সমাজকে সুরক্ষা করবার জন্য। অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, এই বিষয়ে আপনার বক্তব্য উপস্থান করুন। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ, জ্বালানি তেলের উপর কি প্রভাব পড়তে পারে, অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার? হ্যাঁ, আমরা আমরা যে বাজেট পেয়েছি, এটা সবচেয়ে বড় আকারের বাজেট। এটাতে বিশাল রাজস্ব ঘাটতি আছে। কিন্তু এতে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, এইসব জায়গায় বরাদ্দ বাড়ছে। তো এই বরাদ্দগুলোর গুণগত মান ভালো হয় বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে একটা আশার কথা। বাজেট আমাদের এখানে যেহেতু একসময় তো পুরোপুরি বিদেশি সাহায্য নির্ভর ছিল, 91 থেকে আমরা স্থানীয় সম্পদের যোগান শুরু করছি। ওই সময় আবার বৈদেশিক সাহায্যের যোগান কমেও গেছে। এখন আমাদের আভ্যন্তরীণ যে সংস্থান, সেটা বাজেটের প্রধান অনুষঙ্গ, যেটা 90-এর আগে ছিল না। 90-এর আগে একটা সামান্য একটু বড় আকারের ব্রিজ আমরা নিজেদের টাকা বানাইতে পারতাম না। এখন সেই সক্ষমতা আমাদের আসছে। আপনি ভ্যাটে ধরেন 4 লক্ষ কোটি টাকা, আমি মনে করি ভ্যাট হয়তো আরো 1 লক্ষ কোটি বাড়বে। তো সুতরাং যে ঘাটতিটা আছে, এটা ভ্যাটের যে ছাড় এবং যুক্ত হয়েছে তা মিলাইয়া হয়তো ভ্যাট থেকে আসবে। আমাদের এখানে তো আয়কর খুবই কম, লক্ষ কোটিও হয় না। তো ভ্যাটে যদি মানে ঘাটতির কন্ট্রিবিউশন ভ্যাট থেকে 2 লক্ষ কোটির মধ্যে 1 লক্ষ কোটি আনতে পারে, তাহলে করজাল বিস্তৃতির মাধ্যমে, যেহেতু করের সর্বোচ্চ সীমা আপনার বাড়াই দেওয়া হয়েছে, আগের তুলনায় বেশ বাড়াই দেওয়া হয়েছে। সুতরাং নতুন নতুন এখন তো সরকারের নীতি হচ্ছে যে সরকারি কর্মচারীদের আগে বাধ্যতামূলক করছে স্যার, আপনি আপনার পেশাজীবী। বক্তব্য কন্টিনিউ করেন স্যার, আপনার বক্তব্য জি, কন্টিনিউ করেন, অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার। জি, জি। তো পেশাজীবীদের উপরে
আমাদের বাজেটের চ্যালেঞ্জ, ঘাটতি, এবং বিশেষ করে শিক্ষা খাতকে প্রায়োরিটি দিচ্ছেন। শিক্ষা খাতকেও সরকার প্রায়োরিটি দিচ্ছে, সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে। 1,44,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। শিক্ষা খাতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়। সরকারের বাজেটে কি কি ঘাটতি, মানে চ্যালেঞ্জ কি কি রয়েছে, এবং চ্যালেঞ্জ কিভাবে সরকার ফেস করতে পারেন, অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা স্যার? হ্যাঁ, আমি একটা অলরেডি বলছি যে আমার ব্যক্তিগত ধারণা আমাদের বেড কালেকশনটা অনেক ভাইব্রেন্ট। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? শোনা যায়? স্যার আমি আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, স্যার আপনি মিউটে আছেন, মিউটটা ক্লিয়ার করে নিন স্যার। অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা স্যার, মিউটটা ক্লিয়ার করে নিন। হ্যাঁ, এবার এখন এ ঠিক আছে। পর্যায়ে আপনার বক্তব্য উপস্থাপন করুন স্যার, আপনার বক্তব্য জি উপস্থাপন করুন স্যার, করেন। জি, তো এই জন্য আমি তো আগেই বলছি যে ঘাটতির ক্ষেত্রে আমার ধারণা আমরা ভ্যাট থেকে হয়তো যুগ হবে, অর্ধেকটা চলে আসতে পারে ভ্যাটের যে স্বাভাবিক বৃদ্ধির হার, কিন্তু ট্যাক্সে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করাই কঠিন। সেখানে যে প্রস্তাবগুলো এখন আনছে, পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ারদের যদি বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্তি হয়, ট্যাক্সের নেট বড় করে, এবং আমাদের যদি ধরেন আপনার এনআইডি যেটা, আস্তে আস্তে আমরা এনআইডিটার সাথে যদি কোঅর্ডিনেট করে ফেলি, আপনার এনআইডির সাথে আপনার ইনকাম ট্যাক্সের সাথে, আপনি ধরেন এনআইডির সাথে ইনকাম ট্যাক্স, ভ্যাট সার্টিফিকেট, এক্সপোর্ট ইম্পোর্ট সার্টিফিকেট সবগুলি আসলে এনআইডি থেকেও কিন্তু করের ভিত্তি, এনআইডি ধরে ধরেই করের ভিত্তি বাড়ানো যাবে। তো এখন তো অনেক কিছুতে এনআইডি ইয়ে আপনার টিন এসেনশিয়াল, সেটা আমাদের টেনের নেটওয়ার্কটা বাড়াইছে। আয় করে আমাদের বাড়াতেই হবে, একটু কঠোর হতে হবে। আয়কর কালেকশন আমাদের কম। আমি আর আপনাকে শুনতে অন্যান্য, পাচ্ছি স্যার, আপনার বক্তব্য কন্টিনিউ করেন স্যার। অ্যাডভোকেট এ কে এম জি বদরুদ্দোজা জি স্যার, বক্তব্য জি কন্টিনিউ জি করেন। জি, আর অন্যান্য যে খাতগুলো আছে তার মধ্যে সামাজিক সুরক্ষার যে আপনার প্রণোদনাটা, বক্তব্য কন্টিনিউ করেন স্যার। জি জি, বাজেটের সামাজিক, চ্যালেঞ্জ, সামাজিক হ্যাঁ সুরক্ষা খাতকে প্রায়োরিটি দিচ্ছে, শিক্ষা খাতকে হ্যাঁ, দ্বিতীয় খাত হিসাবে, এবং 2 লক্ষ কোটি টাকার ঘাটতি। ঘাটতি কিভাবে সরকার পূরণ করতে পারে, কোন কোন সোর্স থেকে ঘাটতি পূরণ করতে পারে বাজেটের? তার সামাজিক সুরক্ষা যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা একটা বিষয়। আমাদের যে তৃণমূলের যে লোকজন, নিম্ন আয়ের বা মানে স্বল্প আয়ের লোকজন, তাদের কাছে ফ্যামিলি কৃষক কার্ডের যে বেনিফিটগুলো যাবে, সেটা তো আর বাজারে ফিরে আসবে, এবং তারা সেটা খরচ করবে তাদের জীবনমানের উন্নয়নের জন্য, তাদের চিকিৎসার জন্য, তাদের বাচ্চাদের শিক্ষার জন্য খরচ করবে, এবং এইটা একটা মানব সম্পদের উন্নয়নের কাজে লাগবে। মহিলাদের মাধ্যমে যে ফ্যামিলি কার্ডের টাকা যাবে, এটা তো বাচ্চাদের উপরে খরচ করার সম্ভাবনাটাই বেশি। তার মানে কি, মানব সম্পদের উন্নয়ন। আর এই জন্য এটা খুব কাজে লাগবে। আপনার কৃষকদের জন্য যে কৃষক কার্ডের মাধ্যমে সার বীজের যে সুবিধাগুলো প্রদান করা, সেটা কাজে লাগবে। এটা আমাদের আগে থেকেই করা দরকার ছিল, এখন তো আরো বেশি দরকার হয়ে পড়ছে। কারণ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, এবং মানে আমাদের অনেক রিমিটেন্স যোদ্ধা ফিরে আসবে, অনেকেই যেতে পারবেন না। আমার এই অচলাবস্থার মধ্যে এই যে সামাজিক সুরক্ষা, এইটা অব্যাহত রাখা খুবই জরুরি। শিক্ষা খাতে যেটা, শিক্ষা খাতে ভারত অনেক আগে করে ফেলছে, আমরা ওই নামে করি নাই। কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, আপনার জনশক্তি, এটা আসলে আমাদের মানব সম্পদ নামে হওয়া উচিত। ভারতরা 95-তে মানব সম্পদ করছে, HR মন্ত্রণালয়, মানব সম্পদ হিউম্যান রিসোর্স তৈরি করা। এখন এই যে শিক্ষায় বিনিয়োগ তো আপনার খরচ না, এটা তো ইনভেস্টমেন্ট। আপনি একটা ছেলে যদি ভালো লেখাপড়া করে বেরিয়ে আসে, সে কাজে যোগদান করে, ভালো কাজ করে, দেশের জন্য সে অনেক কিছু দিবে, এটা তো আপনার কোনো খরচ না। সুতরাং আমি মনে করি শিক্ষা খাতে যে বরাদ্দটা, এটা কিন্তু অন্যান্য খাতের মতো না। আপনি আপনি সামাজিক সুরক্ষা বা অন্যান্য জায়গায় যে টাকাগুলো দিচ্ছেন, এটা এক ধরনের এক্সপেন্ডিচার সাহিত্যে। শিক্ষাটা আমি বলবো বিনিয়োগ। শিক্ষা খাতে যে খরচটা, এটা বিনিয়োগ। আপনি যেরকম ব্যাংক কোনো জায়গায় বিনিয়োগ করলে প্রজেক্ট হয়, ইন্ডাস্ট্রি উৎপাদন হয়, শিক্ষা খাতে বিনিয়োগ করলে মানব সম্পদ তৈরি হয়। সেই মানব সম্পদ দেশের জন্য আয় করে, দেশের জন্য সেবা দেয়। তো সেটা খুবই, কিন্তু সেটা কোয়ালিটি করা উচিত। আমাদের মানে কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট করা উচিত। আমাদের
একবারে প্রাইমারি স্কুল থেকে প্রধানমন্ত্রী বলছেন যে জামা জুতো ভালো দিবেন, খাবারের ব্যবস্থা এইগুলো একটা আছে। পাশাপাশি প্রাইমারি শিক্ষা আমি জানি না প্রধানমন্ত্রীকে বলা হয়েছে কিনা বা প্রাইমারি শিক্ষা মন্ত্রণালয় জ্ঞাত আছে কিনা, প্রাইমারি শিক্ষায় বইয়ের সংখ্যা খুবই কম। প্রাইমারি শিক্ষা যেহেতু সরকারি খরচে বই দেয়, সুতরাং কম বই দেয়, ছোট বই দেয়, এবং এগুলো 3-4 মাস পরে আর পড়ার কিছু থাকে না। তো এইগুলো দেখে শুনে বই বাড়াতে হবে, এবং এই বইগুলা সরকারদের দেখে যাতে একই বই বারবার দিতে পারে, বই দিয়ে বাচ্চারা আবার ফেরত দেয়, পুরান বই আবার দেয়, ঠিক আছে, কিন্তু বইয়ের কোয়ালিটি ভালো করা উচিত, পরিসর বড় করা উচিত, 1 বছর যেন কাভার করে। এইগুলো না করে বিনিয়োগ বাড়াইলে কি লাভ হবে? বর্তমান সিস্টেমে বিনিয়োগ বাড়াইলে আপনি তো প্রাপ্তি বাড়বে না। প্রাইমারি খাতে খুব ভালো করে দেখা উচিত যে আমাদের আমাদের বাচ্চাদের যে স্যার, কি সামাজিক সুরক্ষা খাতকে যদি যথাযথ কার্যকরী করতে হয়, সেক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা, বিশেষ করে সামাজিক সুরক্ষা খাতে যে বাজেট 1,44,000 কোটি টাকা, সবচেয়ে সর্বোচ্চ বাজেট, সমাজকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা কতটা ইফেক্টিভ ভূমিকা রাখে, এবং ইংরেজি মিডিয়াম শিক্ষাকে একমুখী শিক্ষা ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে সরকার, ইংরেজিমুখী শিক্ষা ব্যবস্থা, এই ইংরেজিমুখী শিক্ষার প্রচন্ড বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সরকারের ইংরেজি শিক্ষা ব্যবস্থার এই ব্যাপারে পদক্ষেপটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি বোধহয় পুরোটা শুনতে পাচ্ছেন না আমার কথা। সামাজিক সুরক্ষা তো আমি আগেই বলছি, এগুলো হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকার সংস্থান, অর্থাৎ দরিদ্র, হতদরিদ্র, আপনার স্বল্প আয়ের এবং মানে মধ্যবিত্তরা একেবারে নিচের দিকে যারা, তাদের হাতে প্রথমে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মেয়েদের হাতে টাকা দেওয়া, যেটা আমরা ধারণা করছি যে বাচ্চাদের জন্য খরচ করবে, বাচ্চাদের জামা কাপড়, বাচ্চাদের চিকিৎসা, বাচ্চাদের স্কুল কলেজের কাজ। তো প্রতি মাসে তার একটা ফিক্সড অ্যামাউন্ট যদি হয়, সে তো একটা স্থির করে নিবে যে আমি কোন কোন জায়গায় খরচটা করব। এইটা একটা বড় ধরনের একটা অর্থনীতিতে পড়বে, তার ক্রয় ক্ষমতাটা বাড়বে। আপনি ক্রয় ক্ষমতা তো জনগণের অধিকার, আপনি কি শুধু ভোট আমার অধিকার, আপনি কি শুধু আমার নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, ক্রয় ক্ষমতা অধিকার। আমার কেনার দরকার আছে চাল মাসে 100 কেজি, আমি কিনতে না পারাটাও তোমার একটা রাইট, অধিকারের লঙ্ঘন। তো সরকার এই সামাজিক সুরক্ষাটা যখন দিবে, একদিকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের ভিতরে তাদের বাচ্চাদের উপর বিনিয়োগ, পরিবারের জীবনমানের উন্নতি, পরিবারের সদস্যদের চিকিৎসা, এটা একটা হবে। অন্যদিকে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার বীজের তো বিভিন্ন সমস্যা থাকে, সার পায় না, তারপরে সারের মূল্য বেশি, বীজের সমস্যা থাকে, তার মানে মানে বলদের সমস্যা থাকে, এটা হতে পারে। তারপরে তার উৎপাদন এমন এক সময় হয়েছে ক্রেতা নাই, সরকার সেগুলো কেনার সুযোগ দিতে পারে, নানানভাবে সেগুলার বহুমুখী প্রয়োগ হবে আর কি। তো এটা আমাদের অনেক আগেই সামাজিক সুরক্ষাটা অনেক আগেই এটাকে আরো প্রসারিত করা উচিত ছিল। আগে বেগম জিয়া আপনার মেয়েদের শিক্ষাবৃত্তিটা বাড়াইতে বাড়াইতে ডিগ্রি পর্যন্ত নিয়ে গেছিলেন, এবং অন্যান্য জায়গায় আপনার মুক্তিযোদ্ধাদের জন্য আমরা শুরু থেকেই রাখছি, এটার পরিসর বাড়ছে। এখন মনে করেন তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই এক জায়গায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আমি তো মনে করি এটা এটা আমাদের এখানে এটা একটা ক্রমাগত যদি বাড়ে, এটা পরিসর বাড়ে, আমাদের এই যে দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই অর্থায়ন, আপনি কোটি কোটি টাকা ব্যাংকে দিচ্ছেন, ধরেন একজন দরবেশ 30,000 কোটি টাকা, আপনি যে পাবেন কি তার কোনো মা বাপ নাই তো, সেই টাকার কয়েক গুণ বেশি, 5 গুণ কত সব সরকারের আমলেই সামান্য তো বাজেট বাস্তবায়নে স্যার ঘাটতি 13 থেকে 15% থেকেই যায় স্যার। এই 13 থেকে 15% ঘাটতি কোনো সরকারি বাজেট বাস্তবায়নে ঘাটতি পূরণ করতে পারেন না। কারণ রাজস্ব আয়ে স্যার 1 লক্ষ কোটি টাকা ঘাটতি, টোটাল বাজেটে 2 লক্ষ কোটি টাকা ঘাটতি, বৈদেশিক অনুদান তেমন নেই, বৈদেশিক অনুদান নেই। শুধু আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক আর দেশের অভ্যন্তরীণ খাত থেকে সরকারকে টাকা টান দিয়ে এই বাজেটে লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করতে হয় স্যার। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ গুলা সামনে রেখে এই মোটা দাগের যে বিশাল 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন, এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ, চ্যালেঞ্জিং হবে। আপনি ধরেন যদি ইরানের এক যুদ্ধটা, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধটা
এটা যদি সহসা এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাইলে এটার ইম্প্যাক্ট কমবে, নাইলে তো এটা আরও কঠিন হবে। তেলের দাম বাড়তেই থাকবে, আমাদের নিজেদের হয়তো তেল বিদ্যুতের দাম বাড়াতে হবে। তো এটা বাড়াইতে গেলে আমার শিল্পে খরচ বাড়বে, কৃষিতে খরচ বাড়বে, আমাদের সার্ভিস সেক্টর সেবা খাতে খরচ বাড়বে, এটা একটা প্রভাব আছে। সেটা একটা আপেক্ষিক কথা। কিন্তু যদি ধরে নেওয়া যায় যে এই মাসের মধ্যেই যদি আমেরিকা ইরান সমস্যাটা সমাধান হয়, তাহলে একটা পজিটিভ সাইড হবে যে জ্বালানি বিদ্যুৎ এইসব খাতে একটা স্থিতিশীলতা ফিরে আসবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যদি অর্থনীতি স্বাভাবিক গতিতে চলে, তাইলে ব্যাট কিন্তু গত বছরের চেয়ে এই বছর আমার হিসাবে 1,00,000 কোটি টাকা বাড়বে। 1,00,000 কোটি টাকা বাড়লে বাকি ঘাটতিটা কমে আসবে, অর্ধেকে নেমে আসবে। সেটা আপনার ট্যাক্সে যদি পেশাজীবীদের, আমরা ইতিমধ্যে সরকারি কর্মকর্তাদের জড়াইছি, এমপিওভুক্ত স্কুল শিক্ষকের জড়ানো হয়, সেখানে তাদের টাকাটা গভর্নমেন্ট ওখান থেকে কাইটে রাখতে পারে। এমপিভুক্ত লক্ষ লক্ষ টিচার টাকা দিচ্ছে সরকারের কাছ থেকে। তারপরে আমরা যেগুলা আপনার পেশাজীবী লয়ার সবাই দেয় না, কিন্তু 10% দেয়, 90% দিচ্ছে না। দিবে না, দেওয়া উচিত না তাদের? লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য পেশাজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনেকেই দেন, আবার অনেকেই দেন না, তাদের বাধ্যতামূলক করা। এবং এনআইডির ভিতরে, এনআইডির সাথে টিআইএন, ইম্পোর্ট এক্সপোর্ট সব লাইসেন্স কানেক্ট করে ফেলা এনআইডির মধ্যে, যাতে এনআইডি ধরে আপনার। আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে জনপ্রিয়তার কারণে অনেকেই আপনার এই জায়গায় হাত দেন। ট্যাক্স কিন্তু আমরা অনেকেই দিচ্ছি না, এটা সত্য কথা। আমাদের যে পরিমাণ লোক দেশে যায়, বিদেশে যায়, রিসোর্ট যায়, 5 স্টার হোটেলে যায়, মানে ছেলেমেয়ের বিয়ের বাজারের জন্য প্রতিবেশী দেশে যায়, সেই পরিমাণ লোক কিন্তু সেই হারে ট্যাক্স দেয় না। এটা আমাদের দেখতে হবে। আদারওয়াইজ আমি মনে করি বাজেট খুবই ভালো বাজেট হয়েছে। এইটা এখন বাস্তবায়নটাই বড় চ্যালেঞ্জ। যদি রেভিনিউ সংগ্রহ বাড়াইলে এটা আমরা বাড়তে পারি। রেভিনিউ সংগ্রহটা তারেক জিয়া বা বিএনপির বা সরকারের পক্ষে সম্ভব না একা। আমাদের নাগরিকদের আমি দোষারোপই করব, বিশেষ করে শিক্ষিত নাগরিকরা পাশাপাশি সব কিছু। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ কি আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ আমাদের অর্থনীতির উপরে, আমাদের নতুন করে কি জ্বালানি তেলের উপরে নতুন সংকট সৃষ্টি করতে পারে? তেলের দাম ব্যারেল প্রতি 6 থেকে $7 বেড়ে গেছে 2 দিনে, অ্যাডভোকেট একেম বদরুল স্যার। এবং প্রবাসী এই আমাদের যে ইনকাম সর্বোচ্চ, সেই জায়গা থেকেও ধাক্কা লাগতে পারে এই যুদ্ধ যদি আবার দীর্ঘস্থায়ী হয়, 1.5 থেকে 2 মাসে চলে যায়, যুদ্ধটা প্রলম্বিত হয়, সেক্ষেত্রে আমাদের প্রবাসী সেক্টর, তেলের বাজার উপর নেতিবাচক প্রভাবটা পড়তে পারে। পূর্বে তো পড়েছিল। অ্যাডভোকেট একেম বদরুল স্যার, আর কিছুক্ষণ বলুন। আমাদের যে তেলে আমরা কিন্তু সবগুলো বাইরে থেকে আনি না। আমাদের এখানে গ্যাস আছে। তো আগের সরকার এলএনজিতে ঢুকাইছে, প্রচুর এলএনজি ইম্পোর্ট করতে হয় এখন আমাদের। এটাও চিন্তা ভাবনা করা দরকার যে এলএনজি এই হারে আনা যায় কিনা। আমাদের সাথে যুক্তরাষ্ট্রের এলএনজির বিরাট চুক্তি আছে এলএনজি আনার। আমাদের এখানে গ্যাস আছে, প্রাকৃতিক গ্যাস আছে, এবং নতুন কিছু সোর্সও পাওয়া গেছে। আমাদের পেট্রোল অকটেনেরও কিন্তু সোর্স আছে, কিন্তু রিফাইনারির জন্য সমস্যা হচ্ছিল। তো ফলে আমরা কিন্তু পুরোপুরি আমদানি নির্ভর না। এবং যদি এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন কিন্তু সাম্প্রতিক ডেভেলপমেন্ট মনে হচ্ছে এটা মীমাংসার দিকে যাবে। যদি সপ্তাহখানিকের মধ্যে মীমাংসা হয়ে যায়, তাহলে যুদ্ধের ইম্প্যাক্ট থাকবে, যে অনেকগুলো জিনিসের দাম বেড়ে গিয়ে নিচে নামবে না। এটি তো একটা প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছে, পরবর্তী সময়ে বিভিন্ন ওয়ার যে পৃথিবীতে হয়েছে, বড় বড় ওয়ারগুলো, ইউক্রেন ওয়ারের প্রভাব এখনো যাচ্ছে, কিন্তু কমে যাবে, আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বলে আমরা মনে করি আর কি। এবং এটা দেখা যাচ্ছে যে হয়তো রোববারে একটা এগ্রিমেন্টের, আমেরিকা ইসরায়েল একটা এগ্রিমেন্ট রোববারে সাইন হওয়ার একটা চান্স আছে। কারণ আমেরিকাতে এখন নিজস্ব সমস্যা এত প্রবল হয়ে গেছে। আমেরিকাতে আপনার ক্রমবর্ধমান হারে রিপাবলিকান দলের সিনেটর এবং কংগ্রেসম্যানরা তারা যুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছেন। জনমত মাত্র 34% এখন ট্রাম্পের পক্ষে, বাকিরা বিপক্ষে চলে গেছে। সামনে মধ্যবর্তী নির্বাচন, এবং
যে লক্ষ্য ইরানে কঠিন লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যে একটা 5-7 দিনের মধ্যে আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষস্থানীয় নেতাদের মেরে ইরান দখল করে ওইখানে একটা আপনার ওই যে সারারে বসাইছে যেভাবে ইরাকে কি নাম সিরিয়ায় একটা শিখণ্ডী বা এক সময় আফগানিস্তানে বসাইছিল শিখণ্ডীদের বসাইছিল সেরকম। এটা তো আর হয় নাই। এখন আমেরিকা চাইবে কি? আমেরিকা চাইবে যে ইরানের কাছে একটা গ্যারান্টি তারা পারমাণবিক বোমা বানাবে না এবং পারমাণবিক সমৃদ্ধ যে ইউরেনিয়ামটা আছে সেটা একটা নিরাপদ স্থানে রাখবে, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের হাতে রাখবে। এরকম কিছু পয়েন্টে একমত হইলে এটা এটা শেষ করতে, কারণ আমেরিকা এটা ইসরায়েল চাচ্ছে যুদ্ধ রাখতে, কিন্তু আমেরিকা এখন এটা অ্যাফোর্ড করতে পারবে না, তার ভিতরের সমস্যা অনেক বেড়ে গেছে। এবং আপনি যেটা বলছেন যে তেলের দামের ক্রাইসিস, সেটা তাদের অর্থনীতিকে স্পর্শ করছে, ফলে আমেরিকা এই যুদ্ধ টানতে পারবে না। এবং আপনি দেখেন ইতিমধ্যে সাইরাস ভ্যান্স এবং প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে কিন্তু খুব সিরিয়াস যুদ্ধ নিয়ে কয়েক মাসের মধ্যে মানে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় অনেক লোককে আমেরিকা সরাই ফেলা হয়েছে। এটা হয়তো বাংলাদেশ না ইন্ডিয়া না, তো একটা বড় দেশ হলে তার একটা প্রভাব আছে। সামরিক বাহিনীর সাথে প্রতিরক্ষা আপনাকে মন্ত্রী একটা বিরাট ধন্যবাদ গ্যাপ। অ্যাডভোকেট বদ্রসার দুটো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য স্থাপন করার জন্য। ডক্টর কাজী মনিরুজ্জামান, আমি ডক্টর কাজী মনিরুজ্জামান আপনার কাছে আসছি। ডক্টর কাজী মনিরুজ্জামান, বাজেটে সর্বোচ্চ সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ বরাদ্দ, শিক্ষা খাতে দ্বিতীয়। ডক্টর কাজী মনিরুজ্জামান, বাজেটের চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন একজন জাতীয়তাবাদী ঘরানা রাজনীতিবিদ হিসাবে? ডক্টর কাজী মনিরুজ্জামান। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতেও আপসহীন এবং গণতান্ত্রিক নেতৃত্ব হিসাবে বেগম খালেদা জিয়া ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের কাছে অভিভাবক হয়েছেন। তার পরে এই বিষয়গুলো সকল দল টেনে এনেছেন। তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমান বছর বাইরে থাকার পর বাংলাদেশে এসে তিনি যে তার রাষ্ট্র পরিচালনা করতেছেন, আমি মনে করতেছি বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোকে লুপে নিচ্ছেন এবং বিশ্বাস বা আস্থা রেখে এই প্রধানমন্ত্রীকে ভালোবাসছেন, সহযোগিতা করার চেষ্টা করছেন। আপনারা জানেন যে আজকে যে বড় আকারের সাথে বাংলাদেশে বাজেট প্রয়োগ করা হয়েছে, এই বাজেটের দিকগুলো সমালোচনায় আছে যে ঘাটতি বাজেট। আমি মনে করি এটা একটা চিন্তাশীল বাজেটও। কেন চিন্তাশীল বলতেছি? যে আপনার হচ্ছে যে এটার পাশাপাশি বাংলাদেশের যে ঘাটতিটা থাকবে সেই ঘাটতিটা কিভাবে পূরণ করা হবে সেটা বহির্বিশ্ব থেকে বিনিয়োগ, বাংলাদেশ থেকে কর, ট্যাক্স, এই যে ভ্যাট, কাস্টমস থেকে সেটাকে যদি আদায় করা যায়। একটু আগে যিনি কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন অ্যাডভোকেট সাহেব। আপনার বলেছেন আমাদের একটা টেন্ডেন্সি, আমরা যে পরিমাণ ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্সটা দিই না। আসলে একজন লোকের যদি আপনি বাসায় চুরি করেন, একজনের চুরি করা হবে। আপনি যদি একজনের পকেট টাকা ছিনতাই করে নেন বা পকেট কেটে নেন, একজনের নেওয়া হবে। কিন্তু যদি আপনি দেশের ট্যাক্স, ভ্যাট, কর ফাঁকি দেন, তাহলে সারা বাংলাদেশের মানুষকে ঠকানো হবে। তাই আমি মনে করি যে এই ক্ষেত্রে দুর্নীতিবাজ ট্যাক্সের সাথে, করের সাথে, ভ্যাটের সাথে বা কাস্টমসের সাথে যে সমস্ত অফিসারগণ আছে, এখানে যদি সরকার দুর্নীতি ঠেকাতে পারে তাহলে আমার কাছে মনে হয় এই বাজেটের চেয়েও দ্বিগুণ রাজস্ব আদায় হতে পারে। এটা বাংলাদেশে সম্ভব। কারণ আমি ট্যাক্স দিই, আমাকে বললো যে আপনার ট্যাক্স হবে 4 লাখ টাকা, কিন্তু আমাকে যদি 50,000 টাকা দেন আপনাকে ট্যাক্স করে দিব 50,000 টাকা, 3 লক্ষ টাকা। এইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো এই চিন্তাশীল বাজেটও তারেক রহমানের মাথার উপরে আছেন।
এখন আসেন যে বাংলাদেশে যে এই বাজেটটা হলো, জি, আপনারা জানেন আমাদের মানব যে সম্পদকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে ডক্টর কাজী মনিরুজ্জামান থানা ভিত্তিক কারিগরি প্রযুক্তি শিক্ষার প্রসারতা বাড়ানো কতটা সময় দাবি? ধন্যবাদ। আচ্ছা, এখন আমি আমি অ্যাডভোকেট বলছি এ কে যে বদ্র স্যার আসছি। আমাদের এই যে অদক্ষ মানব সম্পদকে স্যার দক্ষ মানব সম্পদে পরিণত করা এবং বিশেষ করে বিশ্বের দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আমাদের সরকার, মালয়েশিয়া প্রাইম মিনিস্টার মালয়েশিয়া যাচ্ছেন, জাপানে যাবেন, মালয়েশিয়া যাবেন, তারপর চীনে যাবেন। স্যার, এই মালয়েশিয়া এবং চীনের প্রধানমন্ত্রীর এই সফরটাকে অ্যাডভোকেট এ কে বদ্র স্যার আপনি কিভাবে দেখছেন? এবং সেক্ষেত্রে মালয়েশিয়ার সাথে যে শ্রম শক্তির যে জটিলতা আছে এবং চীনের সাথে কি কি উপায়ে চীনের সাথে সম্পর্ক ডেভেলপমেন্ট এবং আমাদের অর্থনীতি সামরিক খাতকে ডেভেলপ করবার জন্য অ্যাডভোকেট এখানে বদরুদ্দ স্যার, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফরটাকে আপনি কিভাবে দেখছেন? ইনি ইমিডিয়েটলি মালয়েশিয়া এবং চীন সফরে যাচ্ছেন প্রথমেই। অ্যাডভোকেট বদরুদ্দ স্যার। হ্যাঁ, মালয়েশিয়ার সফরে একটা বিরাট গুরুত্ব আছে। মালয়েশিয়ার সাথে জনশক্তি রপ্তানি নিয়ে অনেক ঘাপলা হয়ে গেছে। আপনি জানেন যে শেখ হাসিনার সরকারের আমলে আমাদের আমাদের শুনতে পাচ্ছেন সাচি? স্যার, মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফরে যাচ্ছেন, সেক্ষেত্রে মালয়েশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন, চীনের সাথে আমরা চীনের কি কি ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের দিকে বা চীনের সাথে সহযোগিতা চাইতে পারে স্যার? অ্যাডভোকেট এখানে বদরুদ্দ স্যার, আমাদের প্রধানমন্ত্রী দুই মালয়েশিয়া এবং চীন সফরে যাচ্ছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, অ্যাডভোকেট এখানে বদরুদ্দ স্যার। মালয়েশিয়া হ্যাঁ, সাথী মালয়েশিয়া আমাকে এবং শুনতে চীন পাচ্ছেন? মালয়েশিয়া এবং চীন আমাদের একেবারেই ভিন্ন আঙ্গিক। মালয়েশিয়ায় একটা বিশাল শ্রমবাজার ছিল। শেখ হাসিনার আমলে মালয়েশিয়ার এই শ্রমবাজারটা একটা সিন্ডিকেটের হাতে চলে যায়। সেই সিন্ডিকেটে আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেল এখন ভিতরে আছেন, তিনি ছিলেন, আরও অনেকেই ছিলেন, এবং তারা সেখান থেকে কোটি কোটি টাকা উঠাই নেয় কিন্তু, এবং তাদের এই অস্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতির কারণে আমাদের শ্রমশক্তি রপ্তানিটা এক পর্যায়ে কিন্তু এটা ডেডলক হয়ে যায়। তো এখন আপনার প্রধানমন্ত্রীর সাথে আমাদের মালয়েশিয়ার সরকারি পর্যায়ে যোগাযোগ হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ অন্য একজন মন্ত্রী তারা কিছুদিন আগে মালয়েশিয়া সফর করেছেন। আমার ধারণা প্রধানমন্ত্রী গেলে মালয়েশিয়া আমাদের জনশক্তি রপ্তানির একটা বড় গেটওয়ে ওপেন হবে আর কি। এবং সাথী ভাই আমাকে শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে আপনার আমরা যে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার নিয়ে একটা ঝুঁকি তৈরি হয়েছে। যুদ্ধ যদি আরো কন্টিনিউ করে, অনেকেই কাজ করতে পারতেছে না, অনেকের কাজ চলে যাচ্ছে, অনেকের দেশে আসা আটকা পড়ে গেছেন। তো সামগ্রিক অবস্থার আলোকে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক তুরস্কর পররাষ্ট্রমন্ত্রী আসলেন, তুরস্ক সফর এবং কিছু সামরিক চুক্তি হয়েছে, অর্থনৈতিক সামরিক চুক্তি,